আবরাজ আব্রাহাম দুই ভাই অফিস করবে, তাই সকাল সকাল মহিতা বেগম দুই জামাইয়ের জন্য নাস্তা তৈরি করছেন। সাথে রতন আর মেহেরিন সাহায্য করছে। ফিজা রুমেই আছে। আবরাজ বউকে যেতে দিচ্ছে না। ফিজাও তেমন আর জোর করেনি। কাল রাত থেকে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, কারণ কি ফিজা বুঝতে পারছে না। আবরাজ বউকে জড়িয়ে ধরে বসে আছে। মেয়েটার চোখ মুখ শুকিয়ে খাদে চলে যাওয়া ফ্যাকাশে মুখ তাকে বড্ড ফেরা দিচ্ছে। বুকের ভিতর অসহ্য যন্ত্রণা, সে অস্থির। বউয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ডক্টর নিয়ে আসি প্লিজ। কলিজা আমার, তুমি না করো না। আমি ঠিক আছি। আবরাজ শোনে না। ফোনটা হাতের নাগালের মধ্যেই ছিল। সেটা নিয়ে কল দিল সাব্বিরকে। বেচারা মাত্র বেরিয়েছে ফ্ল্যাট থেকে। লিফট বন্ধ। সিঁড়ি বেয়ে 7 তলা থেকে নেমে এসেছে। নিজের স্যারের কল রিসিভ করে কানে তুলে চটপট। আবরাজ গম্ভীর স্বরে তাগাদা দিয়ে বলে, 1 ঘন্টার মধ্যে একজন ডক্টর নিয়ে এসো। ডক্টর অবশ্যই এবং অবশ্যই লেডি হবে। হাঁপাতে হাঁপাতে সাব্বির জবাব দিল, ওকে স্যার। আবরাজ কল কেটে বইয়ের গালে হাত ছুঁয়ে দিল। শান্ত নিশ্চুপ হয়ে শুয়ে আছে মেয়েটা। 1 ঘন্টা হওয়ার আগেই সাব্বির ডক্টর নিয়ে উপস্থিত হলো। ফিজা মা সবই দেখে হতভম্ব। মেয়ের কিছু হলো নাকি? কিছু জিজ্ঞেস করার মতো পরিস্থিতিও নেই। আব্রাহাম বেরিয়ে গিয়েছে সকালে। আবরাজ রুমের বাহিরে এলো না। মেহেরিন, সাব্বির, মহিতা বেগম বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ডক্টর ফিজাকে দেখল। আবরাজ গম্ভীর চিত্রে দাঁড়িয়ে আছে, কোমরে 1 হাত রেখে। চিন্তিত দেখাচ্ছে বড্ড। মহিলা ডক্টর মাঝবয়সী। বেশ সুন্দর করে কথা বলছেন ফিজার সাথে। মেয়েটা দুর্বলতায় চোখ খুলে ভালো করে তাকাতেও পারছে না। আবরাজের বুকের ভিতরটাই মোচড় দেয়। যন্ত্রণায় দুমড়ে মুষড়ে পড়ে আত্মা। ডক্টর একটা ইঞ্জেকশন আর কিছু ওষুধ দিল। গম্ভীর স্বরে বলে উঠল, সরি মিস্টার খান, আমি কিছু করতে পারলাম না। সাধারণত এই ধরনের কেসগুলোতে রোগীকে হসপিটালাইজ করতে হয়। যেহেতু আপনার ওয়াইফ এর মাত্র 2 সপ্তাহ ছিল, যার পরে হসপিটাল নিতে হবে না। আমি ওষুধ দিয়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আপাতত কিছুদিন নিজেদের মধ্যে দূরত্ব রাখুন। প্রতিটা কথায় বিস্ফোরণ ঘটালো আবরাজের কানে। বজ্রপাত হলো কি তার কানে? হ্যাঁ, সে কি শুনল? এমনও হয়েছে যে সে নিজের হাতে মানুষের প্রাণ নিয়েছে। আর আজ কেন তা এতটা অসহায়, বুকের ভিতর খালি খালি লাগছে। নিজের অস্বস্তি বলে। ডক্টর বিদায় নিল। ফিজা অনুভূতিহীনভাবে পড়ে রইল। আবরাজ ঠোঁট কামড়ে ধরে বউয়ের ওপর আধা শোয়া হয়ে জড়িয়ে ধরল তাকে। কিভাবে হলো এটা? তারা টেরও পেল না। একটা প্রাণ এলো, আবার চলেও গেল। কেন এমন হলো? আবরাজের চোখ দিয়ে আসমকে 1 ফোঁটা জল পড়ল টুপ করে, ঠিক ফিজার গলায়। ফিজা চোখ বন্ধ করে নিল সাথে সাথে। গাল বেয়ে তারও অশ্রু গড়ালো। আবরাজ দৌড়ে আসা গলায় বউকে ডাকল, সুগন্ধি ফুল। ফিজা কোনো জবাব দিল না, সেভাবেই পড়ে রইল। বাহির থেকে ততক্ষণে মেহেরিন, মহিতা বেগম এসে উপস্থিত হয়েছে। আবরাজ মহিতা বেগমের উদ্দেশ্যে করে বলে ওঠে, আম্মু, ওকে বাড়ি নিয়ে যেতে চাই, কিন্তু বাবা ও শরীর আরও একটু সুস্থ হোক, কাল যাও। আবরাজ বউয়ের প্যাকাশে মুখের দিকে তাকালো। এখন জার্নি করা কতটা ঠিক তার বউ সহ্য করতে পারবে না। আবরাজ এ ব্যাপারে আর কিছু বলল না। মহিতা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে রান্না করে গেল। তার কিছু সময় পর মেহেরিন ফিজার জন্য খাবার নিয়ে এলো, কিন্তু এই ঘরে ওয়াশরুম নেই। মেহেরিন ফিজাকে তাদের রুমে নিয়ে যেতে বলল। অবশ্য ওই রুমটা ফিজার। মেহেরিনের রুম মহিতা বেগমের পাশের রুমটা। মেহেরিন সেখানে থাকে না, জানালা নেই ওই রুমে। আবরাজ বউকে কোলে তুলে ওই রুমে নিয়ে গেল। মেহেরিন তপ্ত শ্বাস ফেলল। এটা কি হওয়ারই ছিল? কেন এমন হলো? ভিন্ন রকম হলে কি খুব বেশি ক্ষতি হতো? ইস, ওর যে বড্ড কান্না পাচ্ছে এখন। সাব্বির জানিয়েছে ট্রিনা চলে যাবে আজ রাতে। ইলা বেগম আসতে যাচ্ছিল, কিন্তু যতই হোক ভাইয়ের মেয়ে চলে যাবে। বাড়ির অতিথি মেয়েটা, তাই আসেনি। সকালে চলে আসবেন জানিয়েছেন তিনি। জুনায়েদ সিলেটে রয়েছে বর্তমানে, নিজের কোনো এক ফ্রেন্ডের বাড়িতে। আবরাজ মোটামুটি নিশ্চিন্তে রয়েছে, কিন্তু আপাতত বউকে নিয়ে সে চিন্তিত। বউয়ের অবস্থায় সে মর্মাহত। ফিজা ঘুমিয়ে আছে। খাবার খাওয়ার পর ওষুধ খেয়ে খুব দ্রুত ঘুমিয়ে গিয়েছে। আবরাজ জানে বউ তার রাতে ঘুমায়নি। সারা রাত নিশ্চয়ই মেয়েটা চটপট করেছে, কিন্তু সে পাশে থেকেও কিছু অনুমান করতে পারল না। নিজেও তো জেগেছিল, তাহলে কেন একটু খুঁটিয়ে দেখলো না বিষয়টা? নিজের উপর রাগ হয় পুরুষটার। পিজার পাশে চিত হয়েই শুয়ে পড়ল। বিকেল গড়িয়ে সন্ধ্যায়, অথচ একটু উঠে দাঁড়ানোর মতো শক্তি মেয়েটার মধ্যে অবশিষ্ট নেই। এখন খেতে হবে, না খেয়ে থাকলে আরও দুর্বল, অসুস্থ হবে। আবরাজ মোলায়েম স্বরে বউকে ডাকল, খেতে হবে সুগন্ধি ফুল,
একটু উঠো। আবরাজ, ভালো লাগছে না আমার, আপনি খেয়ে আসুন। ফিজা চোখ বন্ধ করে বলে উঠল। আবরাজ নাছোড়বান্দা, সে যাবে না। ফিজাকে তুলে বসালো, প্রেস করিয়ে শাশুড়ির থেকে নিজে গিয়ে খাবার নিয়ে আসলো। মহিতা বেগম মেহেরিন পেছন পেছন এলো, দাঁড়িয়ে থেকে খাবার খাওয়ালেন মেয়ে জামাইকে। আবরাজ খেলো খুবই সামান্য। ফিজা এ নিয়ে কিছুই বলে না। সে খেয়ে আবারও শুয়ে পড়ল। আবরাজ পাশে বসে রইল। ফিজা আবরাজের একটা হাতে নিজের উদরের উপর নিয়ে রাখল, চোখ বন্ধ করে বলল, ও এখানে ছিল আবরাজ? আবরাজের বুকের ভিতরটা হঠাৎ চেত করে উঠল। আসমকের চোখগুলো ঝাপসা হলো, নিজেকে সামলে নিল, বলল, আবারও আসবে? ও আমাদের প্রথম অস্তিত্ব ছিল। যা হয় ভালোর জন্যই হয়। হ্যাঁ, আপনার এখান থেকে কিছুটা হলেও শিক্ষা নেওয়া প্রয়োজন। আবরাজ বুঝল বউ তাকে কিসের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু সে তো সব ছেড়ে দিয়েছে। তাহলে কেন হলো এমনটা? নাকি আগের গুলোর ফল পাচ্ছে সে? আবরাজ ভাবতে পারে না। তার চারপাশ অন্ধকার লাগে। জাপটে জড়িয়ে ধরে রাখে সে বউকে। আব্রাহাম এসেছে। মেহেরিনের মন খারাপ। আব্রাহাম কিছুই জানে না। বাবা ভাই অফিসে যায়নি, অনেক চাপ ছিল আজ। সে বাহিরের কলভার থেকে হাত মুখ ধুয়ে ঘরে এলো। মেহেরিন সবসময় আব্রাহাম ওয়াশরুম থেকে বেরিয়ে এলে হাসি মুখে টাওয়াল এগিয়ে দেয়, কিন্তু আজ মলিন মুখে এগিয়ে দিল। আব্রাহাম ব্রুকুসকে ভাবুক হলো। মুখ মুছতে মুছতে জিজ্ঞেস করলো, কি হয়েছে বিতুরানির? মুড অফ কেন? আপু অসুস্থ, মেহেরিন বলল। আব্রাহামের চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। বাইতার অফিস না যাওয়ার কারণ কি তবে এটা? সে চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাবির? মেহেরিন সব বলে দিল। আব্রাহামের মাথা ঘুরতে লাগলো। সে কলেজ লাইফ থেকে পিজাকে চিনে। তখন থেকে তাদের মধ্যে ভালো সম্পর্ক, ফ্রেন্ড। কিন্তু আব্রাহাম পছন্দ করতো পিজাকে, যা একটা সময় ভালোবাসায় রূপ নিল। কিন্তু ভালোবাসা, প্রেম নিবেদন করার মতো সাহসিকতা তখন তার ছিল না। সে অনার্স করার জন্য বিদেশ গেল, আর তার ভাই তার যাওয়ার 1 বছর পরে এসে বিয়ে করে গেল। সে জানতো না পিজাই তার ভাইয়ের বউ। মেয়েটার জন্য তার ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তবে কি গাঢ় দীর্ঘশ্বাস কোনোভাবে মন থেকে লেগে গেল? কিন্তু এতে তো পিজার কোনো দোষ নেই। সেও তো দোষ দিচ্ছে না। আব্রাহাম চুপচাপে টাওয়াল রাখল। মেহেরিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তবে ভাইয়া ভাবির আরও সতর্ক থাকাটা জরুরি ছিল। যাই হোক, চলো খাবে। নিশ্চয় সারাদিন কিছু খাওয়া হয়নি। মেহেরিন আব্রাহামের কথা একটু শান্ত হলো। আলগোছে আব্রাহামের বুকে মাথা রাখল। আব্রাহাম কিছু সময় থম মেরে দাঁড়িয়ে থেকে একটা হাত মেহেরিনের পিঠের উপর রাখল। সে প্রথম অনুভূতি বলতে পারবে তো? মেহেরিনকে কোনোভাবে ঠকানো হচ্ছে না তো? না, সে ঠকাবে না মেহেরিনকে। তার অধিকার নেই মেয়েটাকে ঠকানোর। আব্রাহাম মেহেরিনের পিঠের উপর আলতো করে রাখা হাতের বাঁধন দৃঢ় গভীর করল। আব্রাহাম মাত্রই আবরাজের কাছে এসেছিল। দরজায় দাঁড়ানো মাত্রই রুহু অবধি কেঁপে উঠল পুরুষটার। ভাইয়ার আর্তনাদ তার কানে বিস্ফোরণ ঘটালো। আবরাজের করুণ কণ্ঠে আব্রাহাম স্তব্ধ। ফিজা চটপট করছে। আবরাজ কোলে নিয়ে দ্রুত বেরিয়ে এলো রুম থেকে। আব্রাহাম কিছু জিজ্ঞেস করল না। মহিতা বেগম মেহেরিন দৌড়ে এলো। মেয়ের অবস্থা দেখে কেঁপে উঠল মহিতা। চিৎকার করে কেঁদে ফেললেন তিনি। মেহেরিন মাকে ধরবে নাকি বোনের কাছে যাবে? দিশেহারা মেহেরিন বোনের কাছে এলো। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, আপু এমন করছে কেন ভাইয়া? কি জবাব দিবে আবরাজ? সে নিজেও তো জানে না বউ কেন হঠাৎ তার এত কাঁপছে। আব্রাহাম ফোন বের করে নিজে আগে থেকে বেরিয়ে গেল বাড়ি থেকে। কাউকে কল করে সে গাড়ি বের করলো। আবরাজ সেদিকে ছোটে। মেহেরিন নিজেও মাকে নিয়ে পেছন পেছন ছুটতে লাগলো। সাব্বির সব কিছু রেডি করে রাখছিল আগ থেকে। ওরা হসপিটালে পৌঁছানোর পর ডক্টর সাথে সাথে ওটিতে নিয়ে গেল পিজাকে। আবরাজ সাথে যাবে, কিন্তু মহিলা ডক্টর যেতে দিল না। দরজাটা দ্রুত লাগিয়ে দিল। আবরাজ মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। বুকের ভিতর তীব্র যন্ত্রণায় সে হাঁসফাঁস করতে লাগলো। হঠাৎ করে কি হয়ে গেল মেয়েটার, সে বুঝতে পারে না। সাথেই তো ছিল, ভালোই ছিল। ঘুম থেকেই হঠাৎ চটপট শুরু করলো। আবরাজ চোখ জ্বলে। এত মায়া মেয়েটার তার প্রতি। কিছু হলেই তো সে পাগল হয়ে যাচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করে মহিলা ডক্টরটা বেরিয়ে এলো। সকালে সেই মহিলা। আবরাজ ওনার দিকে চোখ তুলে চাইল। ডক্টর সার্জিক্যাল মাস্ক মুখ থেকে খুলে বলে উঠল, পেশেন্ট ইজ নাও আউট অফ ডেঞ্জার। আমার কেবিনে আসুন, সব জানা আপনার জরুরি। আবরাজ স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ে। বউ তার ভালো আছে, কিন্তু কষ্ট তো পাচ্ছে। সে ডক্টরের পিছনে এলো।
কি বলবে ডক্টর? তার বুকটা দুরু দুরু করছে। আবরাজ কেবিনে এসে চিন্তিত মুখে চেয়ারে বসতেই ডক্টর বেসিন থেকে হাত ধুয়ে এলো। চেয়ারে বসে গম্ভীর স্বরে বলে উঠল, নিজেকে মানসিকভাবে স্থির রাখবেন। জানি হার্ট টাচিং এসব কেস, তারপরেও আমাদের কিছু করার নেই। আবরাজ অবাক হচ্ছে। কি এমন বলবে ডক্টর যে এতটা পরামর্শ দিচ্ছেন? বউটা ঠিক আছে তো? কিছু হবে না তো মেয়েটার? আবরাজ গোড় থেকে মাথা কাত করে সম্মতি দিল। স্লো পয়জন যেটা গর্ভাবস্থায় খেলেও মিসক্যারেজ ঘটায়, কিন্তু মায়ের খুব একটা ক্ষতি করে না। এমন বিষ খুঁজে পাওয়া বেশ জটিল, কারণ অধিকাংশ বিষই মায়ের শরীরেও ক্ষতি করে। তবে কিছু পদার্থ আছে যেগুলো প্রজনন স্বাস্থ্যকে প্রভাবিত করে এবং গর্ভপাত ঘটাতে পারে, বিশেষত যদি সেগুলো স্বল্প মাত্রায় দীর্ঘ সময় ধরে খাওয়ানো হয়। ধীরে ধীরে ইউরেটাস কন্ট্রাকশন ঘটায়, ফলে মিসক্যারেজ ঘটে। মায়ের উপর অতটা দ্রুত প্রভাব ফেলে না, কিন্তু বাচ্চার জন্য মারাত্মক। এই বিষ কোনো মানুষকে তাৎক্ষণিকভাবে মারে না, বরং নীরবে নিঃশব্দে শরীরের ভিতর গড়ে তোলে এক শূন্যতা। প্রথমে ক্লান্তি আসে, ক্ষুধা কমে যায়, শরীর অকারণে দুর্বল লাগে। কেউ সন্দেহ করে না, তবে দিন গড়ায়, আর একসময় শিশুর হৃদস্পন্দন মিলিয়ে যেতে থাকে নিঃশব্দে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে এই ধরনের কেসে পরবর্তীতে আর মা হওয়া যায় না? সঠিক মাত্রায়ও একবারের ব্যবহারে সাধারণত ভবিষ্যতে মা হওয়া সম্ভব থাকে। বারবার ব্যবহারে বা অতিরিক্ত ডোজে গর্ভাশয় ক্ষতিগ্রস্ত হয়ে স্থায়ীভাবে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। তবে সেটা কতটুকু কেমন মাত্রায় দেওয়া হয়েছে সেটার উপর ভিত্তি করে। অনেক সময় এর প্রভাবে প্লাসেন্টা ছিঁড়ে যায় বা ইনফেকশন হয়, যা ভবিষ্যতের গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয়। কিন্তু আপনার স্ত্রীর তেমন কিছু হয়নি, খারাপ হবে না আমরা আশাবাদী। তবে সময় লাগবে সে সুস্থ হতে। নিজেদের মধ্যে আপাতত অবশ্যই ডিস্টেন্স মেনটেন করতে হবে। আমি সকালে এমন কিছু হয়েছে বুঝতে পারলে কখনোই এতটা নর্মালি নিতাম না বিষয়টা। নর্মাল মিসক্যারেজ ভেবেছিলাম। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন? ডাক্তার এটুকু বলেই থামল। কত সহজ সরল উক্তি। আবরাজ নির্বাক হয়ে তাকিয়ে রইল ডক্টরের দিকে। শরীরে কোনো ক্ষত নেই, কিন্তু বুকের ভিতরে এক অদৃশ্য আগুন ফুটছে। কোনো কিছু না বলে সে কেবিন থেকে বেরিয়ে এলো। সাপের বাহিরে দাঁড়িয়ে আবরাজ দু কদম এগিয়ে যেতে আব্রাহাম কোথা থেকে এসে ভাইকে জড়িয়ে ধরল। সাব্বির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। এই একটা মানুষের সাথে সৃষ্টিকর্তা আর কতটা খেলবে কে জানে। ফিজাকে বাড়ি নিয়ে যাওয়া হবে, খিঁচুনি আর আসবে না, ওষুধ দেওয়া হয়েছে। আবরাজ বউকে কোলে তুলে গাড়ি অবধি নিয়ে এলো। পিছনে স্যালাইনের বোতল আব্রাহাম ধরে রেখেছে। আবরাজ সাবধানে গাড়িতে বসালো। আব্রাহাম মেহেরিন আর মহিতা বেগমকে নিয়ে অন্য একটা গাড়িতে বসলো। সাব্বির আবরাজের গাড়ি ড্রাইভ করছে। খানবাড়িতে এসে গাড়ি থামল। ইলা বেগম, মিলন খান অস্থির পায়ে পায়চারি করছেন সদর দরজায়। গাড়ির শব্দে দুজনেই বেরিয়ে এলো। ফিজার অবস্থা দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। রাত 1:30। আবরাজ বউকে নিয়ে নিজের রুমে চলে গেল। একজন সার্ভেন্ট গেল ফিজার ড্রেস চেঞ্জ করতে। আবরাজ নিষেধ করে দিল। ইলা বেগম করতে চাইলেও দিল না। খাবার রেখে সবাইকে পাঠিয়ে দিল। দীর্ঘ সময় পর সে বউকে ফ্রেশ করিয়ে স্যালাইন খুলে দিল। স্যালাইন শেষ হলে খাবার দিল। খুব অল্প পরিমাণে খেলো পিজা। ক্লান্ত শরীর খুব দ্রুতই ঘুমিয়ে পড়ল সে। আবরাজ বউয়ের কপালে চুমু খেয়ে ফোনটা নিয়ে বেরিয়ে এলো। একদম নিচে গার্ডেনে এসে থামল। সাব্বির তখনও অপেক্ষা করছে স্যারের জন্য। আবরাজ আসার পরপরই তাদের মধ্যকার কিছু কথোপকথন হলো। কে করেছে জঘন্য কাজ? উত্তর নেই। আবরাজ প্রায় পাগল, প্রায় যেভাবে হোক খুঁজে বের করতে হবে। এরপর প্রায় আধ ঘন্টা পর আবরাজের ফোন বাজল। আবরাজ বিরক্ত হলো বড্ড। চীনা মেয়েটা আবারও কেন কল করেছে? সে তো চিকিৎসার জন্য বলেছে। তাহলে? আবরাজ কল রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল, আবরাজ, কেমন লাগলো নিজের অস্তিত্ব হারানোর বেদনা? হার্টে পেইন হচ্ছে? ডু ইউ নো, তুমি আমার অস্তিত্ব। আমারও বুকের ভিতর বড্ড জ্বলে। আমার রাতের ঘুম তুমি হারাম করে দিয়েছ। আবরাজ নিজের হাতের ফোনটা ছুঁড়ে ফেলে দিল দূরে। ফ্লোরে পড়ে থেতলে গেল সেটা। সাব্বির চমকে উঠল। চিন্তিত বয়ার্থ দেখালো তাকে। ট্রিনা কল করেছে। কি এমন বলল যে আবরাজ রেগে গেল? সাব্বিরের গলা শুকিয়ে আসে। সাত্তার ভীষণ আপসেট আজ। সকালের পর থেকে সে নিশ্চুপ একেবারে। সাব্বির সাহস সঞ্চয় করলো। কিছু জিজ্ঞেস করলো, তার আগে আবরাজ রাগে কাঁপতে কাঁপতে বলে উঠল, ওর সাহস কি করে হয় আমার অস্তিত্বের দিকে হাত বাড়ায়? ওকে আমি জানে মেরে ফেলবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সাব্বির ফের চমকে উঠল। বিস্ময় হতভম্ব হয়ে গেল।
মানুষ এমনও হয়। হয়, টিনার মতো সাই করা হয়। আবরাজের চোখ লাল হয়েছে। চোয়াল শক্ত করে আবরাজ সাব্বিরকে বলল, টিকিট রেডি করো, ফার্স্ট জার্মান ব্যাক করতে চাই আমি। আবরাজ বাড়ির ভিতর চলে যায়। সাব্বির তপ্ত শ্বাস ফেলল। নিঃসন্দেহে তৃণার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এবার মিস্টার জিও কিছু করতে পারবে না। ফিজা ঘুমিয়ে আছে। বড্ড দুর্বল মেয়েটা। দুর্বল হওয়াটা খুবই স্বাভাবিক। গত 3 দিন নাগাদ মেয়েটাকে একটু একটু করে বিষ দেওয়া হয়েছে। এমন ভয়ঙ্কর কাজটা তৃণার দ্বারা সম্ভব একা হয়েছে? এটার সাথে কি কেউ আর সামিল নেই? আবার সোয়াল শক্ত রাখে। কিছু মানুষরূপী অমানুষ থাকে, এরা যে থালে খাবে সেই থালেই পুটা করবে। আফরাজ আলতো করে বইয়ের শরীর থেকে কম্পটা সরিয়ে দিল। সাধারণ পোশাক পরে আছে মেয়েটা, পাতলা একটা গেঞ্জি আর প্লাজো। আফরাজ গেঞ্জি সরিয়ে আলতো করে বউয়ের পেটের উপর হাত রাখলো। নিষ্পাপ এই অস্তিত্বটা তারাদের ধরা দেওয়ার আগেই ঝরে গেল। কি ভয়ঙ্কর সে অনুভূতি! আফরাজ চুপচাপ বউয়ের পেটে ঠোঁট শুয়ে দিল। আলতো করে জড়িয়ে ধরে পাশে শুয়ে রইল। ক্রোধিত হয়ে পুরুষটা আওড়ালো, তুই শুধু আমার সন্তানকে মেরেছিস না, আমার কোলকে, আমার ভবিষ্যৎকে, আমার স্বপ্নগুলোকে বিষ খাইয়েছিস। এখন তুই দেখবি এই আবরাজ খান কতটা ভয়ঙ্কর। মুহূর্তে যেন রূপ বদলে গেল সে। রাগান্বিত স্বর কোমল হয়ে এলো। মোলায়েম স্বরে বলে উঠল, আমি তোমায় ভালোবাসায় যতটা অবুঝ, ঠিক তোমার দুঃখে ততটাই ভয়ঙ্কর বেপরোয়া হতে প্রস্তুত। মেহেরিনী প্রথম আব্রাহামের রুমে। অস্বস্তি নেই তেমন একটা মেয়েটার মধ্যে। ইলা বেগম নিজেই পাঠিয়েছে মেহেরিনকে। সে নিঃসংকোচে এসেছে। তার মধ্যে তেমন প্রতিক্রিয়া নেই, বরং সে অস্থির। বোনের এমন অবস্থা হবে হয়তো সে কোনো দিনও কল্পনা করেনি। ফ্রেশ হয়ে এসে সে শুয়ে পড়ল। আব্রাহাম বসে আছে, তাকে চিন্তিত দেখাচ্ছে। মেহেরিনের মনের অবস্থা খুবই খারাপ। বোনকে সে মায়ের পরে অনেক বেশি ভালোবাসে। বোন তাকে সে ছোট্ট থেকে আদরে যত্নে ভালোবেসে আগলে রেখেছে। আজ বোনের এমন অসহায়ত্ব সত্যি দুঃখজনক। তার উপর ইচ্ছে করে কেউ এমন করে মেহেরিনের কল্পনারও বাইরে ছিল। কে দিল পয়জন? কেন করলো ছোট এই প্রাণটার সাথে এমন নির্মম অন্যায়? মেহেরিনের দীর্ঘশ্বাস হয়, আখির কঠোর ছলছল করে ওঠে। আব্রাহাম খেয়াল করলো মেহেরিনের গায়ে বাহিরে সে পোশাক, যার অবস্থা এমন, এসব পরে রাতে ঘুম অসম্ভব। কারুকাজ করা একটা গাউন। আব্রাহাম বিছানা ছাড়ল, নিজে আলমারি খুলে একটা শার্ট নিয়ে ফিরে এলো। এরপর মেহেরিনকে ডাকলো, নিজের হাতের শার্টটা এগিয়ে দিয়ে বলল, এটা পরে এসো, কমফোর্ট পাবা, নয়তো ঘুম হবে না। মেহেরিন হাসার চেষ্টা করে, বলল, সমস্যা হবে না আমার, রাত তো প্রায় শেষই। মুখের উপর অকপটে এমন কথা আব্রাহাম অস্বস্তিতে পড়ল। কিছু না বলে শার্টটা আগের স্থানে গিয়ে রেখে এসে লাইট অফ করেই শুয়ে পড়ল। মেহেরিন ব্যাবাসাকা খেয়ে যায়। এমন বিহেভিয়ার কেন করলো? আব্রাহাম কি কোনোভাবে এক্সপেকটেশন রেখেছিল মেহেরিন তার কথা শুনবে? মেহেরিনের খারাপ লাগলো। আব্রাহাম তো তার ভালোর জন্যই বলেছিল, কিন্তু আরেকবার তো জোর করতে পারত। বহুদিন পর আবরাজ নিজের গোডাউনে এলো। রাতের শেষ প্রহর। সাব্বির ভাবেনি আবরাজ খবর পাওয়া মাত্র আবার ছুটে আসবে। তার বিশাল এই গোডাউনে 300-এর অধিক কর্মচারী এবং 100-এর অধিক গার্ড রয়েছে। পুরোটা এরিয়া জুড়ে মানুষ। বলিষ্ঠ সুঠাম দেহের মানুষটার পিছনে 10 থেকে 12 জন গার্ড। সাব্বির একজনকে ইশারা করতে দুজন গিয়ে কালো মুখোশ পরিহিত একজনকে টেনে হিঁচড়ে নিয়ে এলো। আবছা অন্ধকার, তবে সব স্পষ্ট। আবরাজ চোখ বন্ধ করে বলে দিতে পারে এটা একজন মহিলা। আবরাজ সোয়াল শক্ত করে নিল, দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল সে। সামনের মানুষটার মুখের উপর থেকে কালো মুখোশটা সরিয়ে দেওয়া হলো। সাব্বির একটু চমকায় না, সে নিজেই তো ধরেছে এই মানুষটাকে। আবরাজ খুব সাবধানে পা ফেলে সামনে এগিয়ে এলো। আবরাজকে দেখে মহিলাটা খুব জোরে জোরে কাঁদতে লাগলো। খুব বেশি বয়স না, 30+ হবে। খানবাড়িতে কাজ করে আজ 5 বছর হবে। বিশ্বস্ত হয়ে উঠেছিল মাত্র। কেউ হয়তো কল্পনাও করেনি এমন কিছু করবে এই সার্ভেন্ট। আবরাজ সযত্নেই ওনার ডান হাতের কবজি বরাবর রিভলভার তাক করে ট্রিগার চাপল। সাথে সাথে আর্তনাদে ভরে উঠল পরিবেশ। আবরাজ মেঝেতে পড়ে থাকা একটা পাটের বস্তা তুলে সেটার একটা কোণ মুখে ঠেস দিল মেয়েটার। এক হাত ধরে রেখেছে গার্ড, আরেক হাতে গুলি, মুখে বস্তা। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! নিঃশব্দে আর্তনাদ। কেউ শুনে না, দেখে না, টেরও পায় না কেউ। যেমন টের পায়নি সে নিজের অস্তিত্ব একটু একটু করে নিঃশ্বাস নীরবে নিভে আসা। আবরাজ ফিরে আসে সেখান থেকে।
এই হাত দিয়ে দ্বিতীয়বার কারো ক্ষতি করা তো দূরের কথা, চিন্তাও করবে না। আবরাজ গেট থেকে বেরিয়ে আসার সাথে সাথে গেট বন্ধ করে দেওয়া হলো। গেটের বাহিরে কোনো গার্ড এলো না। সাব্বির আবরাজের গা থেকে ওভারকোট খুলে নিজের হাতে নেয়। আবরাজ নিজের শার্ট ঠিকঠাক করে নেয়। নর্মাল ড্রেস আপ। শার্টের হাতা ফোল্ড করে কোণের উপর ভাঁজ করে রাখলো। স্বাভাবিকভাবেই বলল, জনের সাথে কথা বলো। মিস্টার জি এর সাথে সব ডিল ক্যান্সেল ফাইনাল করে দাও। আজ থেকে কোনো কন্টেইনার শিপ আবরাজ খান তাকে দিবে না। আজীবনের জন্য এটা নিষিদ্ধ করলো আবরাজ খান। সাব্বির প্রথমে চমকে উঠল, পরবর্তীতে ঠিকই নিজেকে সামলে নিল। কিন্তু এতে শুধু মিস্টার জি এর ক্ষতি হবে না, আবরাজেরও হবে। এত এত শ্রমিকের দায়িত্ব তাকে নিতে হবে। সে যখন এসব ভাবনায় মত্ত, আবরাজ তখন আবার বলল, এখানে সকল শ্রমিকদের বলে দিবে আজ থেকে কোনো পণ্য সামগ্রী বাহিরে যাবে না। এখানে যা পণ্য আগে বাহিরে যেত তা সব দেশে থাকবে। নতুন কোম্পানি স্টার্টের ফার্স্ট স্টেপ। ফিজা ঘুম ভেঙে আবরাজকে নিজের পাশে পেল। বসে আছে পুরুষটা। ফিজা আবরাজের মুখের দিকে তাকিয়ে প্রথমে যে প্রশ্নটা মাথায় এলো সেটা হচ্ছে, আবরার কি ঘুমায়নি? চোখ মুখ এমন কেন দেখাচ্ছে? ফিজা উঠতে নিলে আবরাজ সাহায্য করলো। মুচকি হেসে জিজ্ঞেস করলো, এত দ্রুত উঠে গেলে কেন আমার ফুল? গত পরশু থেকে শুয়ে বসে দিন কাটছে আমার আবরাজ। ফিজা উঠে বসতে বসতে বলল। আবরাজ মাথা নেড়ে বলে, আই সি। তো কি করা যায় এখন? আপাতত কিছু না, আমি ফ্রেশ হব। আবরাজ বউকে একা ছাড়ার পাত্র নাকি? হুম। নিজেই খুব সাবধানে কোলে তুলে নিয়ে এলো আশ্রমে। ফিজা একটু অবাক হলো না, অস্বস্তিও লাগে না। স্বাভাবিক এটা। আবরাজ কাল থেকে তাকে নিচে হাঁটতে দিচ্ছে না। মনে হচ্ছে যেন মাটিতে রাখলে পিঁপড়ে ধরবে, মাথায় নিলে উকুন। ফিজার মন গহীনে ফাঁকা লাগে, বুকটা হাহাকার করে। ইস, আবরাজ নিশ্চয় নিজের অস্তিত্ব আসছে শোনার খুশিতে পাগল হতো। এখন এমন করছে, তখন নিশ্চয়ই আরও পাগলামো করত। ফিজার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কেন যে হলো এমন? ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ফিজাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। চুল শুকানোর আগেই ইলা বেগম হন্তদন্ত হয়ে ছুটে এলো খাবার হাতে। আরেকজন সার্ভেন্টও আছে, তবে প্রতিদিন যে মহিলা পিজাকে খাবার দিত সে না। পিজা তেমন একটা পাত্তা দিল না বিষয়টা, নর্মালি নিল। যেহেতু বাড়িতে সার্ভেন্ট রয়েছে ঢের, সেই জন্য এটা তেমন একটা ভাববার বিষয়ও না। ইলা বেগম খাবার দিয়ে পিজার ভালো মন্দ জিজ্ঞেস করে চলে গেল। আবরাজ পিজাকে খাইয়ে দিয়ে নিজেও খুব দ্রুত খাবার শেষ করলো। রেডি হয়ে পিজার সামনে এসে দাঁড়ালো। বউয়ের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, অফিসে যেতে হবে সুগন্ধি ফুল, 3 দিন হয় যাই না। আপনি টেনশন করবেন না, আমি এখন সুস্থ আছি। ফিজার কথায় আবরাজ স্বস্তি পায়। আজ 3 দিন পর বউটার সাথে এমন স্বাভাবিকভাবে কথা বলল, তার মন ফুরফুরে হয়ে যায়। গম্ভীর মুখের অসার্থক কথা শোনা গেল। বাট আমাকে সামলানোর মতো না। বলতে বলতে হাত রাখে মেয়েটার গাঁড়ে। ফিজা বাঁকা চোখে সেদিকে এক পলক তাকালো। পুরুষটার মতিগতি সুবিধা ঠেকাচ্ছে না। যখনই আবরাজ কাঁধের দিকে গাউনের ফিতা সরাতে যাবে, ফিজা গম্ভীর স্বরে ডাকল, আবরাজ। বলো সুগন্ধি ফুল। শান্ত মাদকাসক্ত স্বরে বলল আবরাজ। ফিজার শরীর দুর্বল, তবু ব্যক্তিগত পুরুষের ছোঁয়ায় মনটা যেন কেমন চনমনে হয়ে উঠল। কিছু আর বলার জন্য মুখ খুলতে পারে না। শরীর জুড়ে শীতল স্রোত বয়ে যায়। আবরাজ বইয়ের কাঁধ বরাবর বেশ কয়েকবার গভীর করে ঠোঁট বসিয়ে সরে এলো। 3 দিনের অসুস্থতা বইয়ের ঠোঁট জোড়া ফ্যাকাশে হয়েছে, কেমন নির্জীব নিষ্ক্রিয় দেখাচ্ছে। আবরাজ থুতনিতে হাত রেখে ঠোঁটের ওপর আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। ফিজা বড্ড লজ্জায় পড়ে যায়। কতদিন সে নিজের যত্ন করছে না, নিজেকে কেমন কেমন লাগছে। যেখানে সর্বদা আবরাজ পরিপাটি চকচকে জিনিস পছন্দ, সেখানে তার ঠোঁটে চুমু খাওয়া পুরুষ নিশ্চয়ই বাধ্য হয়ে চুমু খেলো। কিন্তু ফিজার ভুল ভাঙতে খুব একটা বেশি সময় লাগলো না। আবরাজ পরপরই দীর্ঘ এক চুম্বন করে বইয়ের উষ্ঠদয়ে। ফিজা মুখের ভিতর ঠোঁট ফুঁড়ে নিতেই আবরাজ বিরক্ত হয়ে সরে এলো। ব্রজোড়া কোচকে জিজ্ঞেস করল, হোয়াট? রাতে আমি নিজে গুছিয়ে রাখবো, ফিজা মিনমিন করে বলে। আবরাজ সাথে সাথে প্রশ্ন করল, এখন কি? ফিজা কিছু বলে না। আবরাজ বউয়ের মতিগতি বোঝার চেষ্টা করে। বুঝতে পারে না সে। ঠোঁট কামড়ে ধরে কিছু ভাবে, পরপরই আবার আঁকড়ে ধরল বউয়ের অদর। ফিজা আবারও ছুটোছুটি করলো। আবরাজ আবার ছাড়ল না। নিজের কাজ শেষ হতেই সরে এলো। দুহাতে মেয়েটার গাল চেপে ধরে নিজের দিকে টেনে নিল। চোখে চোখ রেখে দৃষ্টি স্থির করে বলে উঠল, তুমি আবরাজ খানের চোখে এমনিতেই পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নারী। এর বাহিরে গিয়ে তোমার কোনো সৌন্দর্যের প্রয়োজন নেই সুগন্ধি ফুল। ফ্রিজে বিস্ময় চরম পর্যায়ে পৌঁছালো বোধহয়।
সে কি তবে এতদিন ভুল ধারণা পোষণ করে এসেছে? আবরাজ খান তার রূপের মোহে নয়, তাকে সত্যি ভালোবাসে। তার কাছে কোনো উত্তর নেই। দেয়নি এই পুরুষটার উত্তর। আবরাজ এরপর গাঢ় চুমুখে বউয়ের কপালে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। ফ্রিজা চিন্তায় মগ্ন। সত্যিটা কি? সত্যি আবরাজ খান তাকে ভালোবাসে, নাকি শুধু অভিনয়? মেহেরিনের ঘুম ভাঙল সকাল 8:30টায়। তাও আবার শাশুড়ির ডাকে। খাওয়ার জন্য তিনি মেয়েটাকে ডেকে চলেছে অস্থির হয়ে। মেহেরিন উঠে বসল দ্রুত। ঘুম ভেঙে বোঝার চেষ্টা করলে এটা ওর শাশুড়ি। অস্থিরতা বাড়ল বই কমল না। অপরাধ লজ্জায় মেয়েটার মাথা নুইয়ে আসে। ইলা বেগম ভালো মানুষ, মেহেরিন জানে। তবুও স্বল্পবাসী ভীতু স্বভাবের মেহেরিন একদম স্তব্ধ হয়ে গেল। শাশুড়ি ছেলের বউকে ঘুম থেকে ডেকে তুলেছে। লজ্জার ব্যাপার এটা মেহেরিনের দৃষ্টিতে। মিনমিন করে বলল, সরি আন্টি। কেন? ইলা বেগম ব্রু কুঁচকে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল। মেহেরিন ফ্যাল করে তাকিয়ে থাকে। ইলা বেগম তাগাদা দিতে মেহেরিন ওয়াশরুমে গেল। ইলা বেগম মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। ফিজা সারাদিন নিচে আসতে পারেনি। রুমে শুয়ে বসে দিন কেটেছে। মেহেরিন ইলা বেগম সঙ্গ দিয়েছে। আবরাজ সবসময় ফোন করছে। মহিতা বেগম দুপুরে চলে গিয়েছেন। মেয়ে শ্বশুর বাড়িতে থাকাটা তিনি ভালো মনে করেন না। ফিজা সন্ধ্যায় মেহেরিনকে বলে কয়ে নিচে আসার জন্য রাজি করালো। ধীরে ধীরে হেঁটে এসে সোফায় বসলো। রোজকার নেই সন্ধ্যায় কলিং বেল বাজলো। সার্ভেন্ট দরজা খুলে দেয়। মিলন খান এসেছে। হাতে করে সব সময়ের মতো পুত্রবধূর জন্য বাহিরে থেকে বাজা পোড়া নিয়ে এলো। এসে পলিথিন খুলে নিয়ে বসলো। মেহেরিন বোনের পেছনে দাঁড়িয়ে গরম গরম পাকোড়া নিজে হাতে তুলে ফিজাকে দিল। ফিজা মুচকি হেসে হাতে নিল সেটা। মিলন খান দেরি করে না, টুপ করে ফিজার কপালে স্নেহের চুমু খেলো। এরপর মেহেরিনের হাতেও দিল। মেহেরিন একটু অপ্রস্তুত হলো। আজ মিলন খানই তাকে সকালে বাড়ি যেতে নিষেধ করে গিয়েছে। মেহেরিনের অস্বস্তি হচ্ছে বুঝতে পেরে মিলন খান বলল, আমার 2টা আম্মা। মেহেরিনের বড্ড প্রশান্তি এলো মনে। সে বাবার আদর স্নেহ মমতা কিছুই পায়নি। এখন মনে হচ্ছে সেটা পুষিয়ে যাবে শ্বশুর নামক মানুষটাকে দিয়ে। মিলন খান যেতেই একজন সার্ভেন্ট এলো। ইলা বেগম এলো। 3জন চা হাতে আড্ডায় বসলো। ফিজা বেশ অবাক হলো। প্রতিদিন তাদের যে চা দেয়, তাকে যে সার্ভেন্ট রুমে খাবার দিত, সেই মহিলা কাজ একবারও সে দেখল না। ফিজা ইলা বেগমকে জিজ্ঞেস করলো, আম্মু, সুমি আপাকে দেখলাম না আজ, উনি কি ছুটিতে গেছেন? আর বলিস না, কাল রাতেই নাকি ও গ্রামে চলে গিয়েছে, আর কাজ করবে না। ফিজা ছোট করে জবাবে বলল, ও আচ্ছা। এরপর আর কোনো কথা হলো না এই ব্যাপারে। গাড়ি চলে। আবরাজ দুজনেই বসে গাড়িতে। আবরাজের কোলের উপর ল্যাপটপ। আবরাজ কিছু দেখছে, তবে ভদ্রতার খাতিরে আব্রাহাম সেদিকে তাকায় না। আব্রাহাম সিটে মাথা এলিয়ে রাখা অবস্থায় বলে উঠল, ভাইয়া। হ্যাঁ বলো। আবরাজ ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টি স্থির রেখে বলে। আব্রাহাম বলল, তুমি ওখানে না যাও, যেতে হবে। আবরাজের সোজা সাপটা জবাব। আব্রাহাম চিন্তিত স্বরে বলে উঠল, জুনায়েদ এখনও এখানে রয়েছে। আবরাজ ল্যাপটপের শাটার বন্ধ করলো এবার। গাড় বাঁকিয়ে আব্রাহামের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আমার সুগন্ধি ফুল নিয়ে নিজেকে সেভ করতে জানে। আমার জন্য আমার সুগন্ধি ফুল নিজেকে আগলে রাখবে, আমি জানি। আবরাজ যখন বাড়ি ফিরল তখন তার বউ লিভিং রুমে বসে। আবরাজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বউয়ের দিকে একবার, এরপর মায়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, নিচে নিয়ে এসেছে কে ওকে? ইলা বেগম আর্টসকে চাইল পিজার দিকে। নিচে তিনি নিয়ে আসেননি, ইচ্ছাও ছিল না নিয়ে আসার, তবে পিজার বারবার বলাতে তিনি না করতে পারেননি। মেহেরিনও চুপ। পিজা কেউ কিছু বলার আগে নিজে থেকে জবাব দিল, আমি এসেছি আবরাজ, কেউ নিয়ে আসেনি। আপনি খাবেন এটা? একটা দেই? বলতে বলতে একটা পাকোড়া হাতে উঠে এলো। আবরাজ মুখ ঘুরিয়ে নিল। প্যান্টের পকেটে হাত গুজে পিজাকে উপেক্ষা করে সিঁড়ি বেয়ে চলে গেল নিজের রুমের দিকে। পিজা ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ে। এরপর নিজের মুখে পুরে নিল সেটা। আস্তে আস্তে পা ফেলে সিঁড়ির দিকে এলো। পিছনে ইলা বেগম। রুমের সামনে রেখে তিনি চলে গেল। ছেলের মতিগতি ভালো নয়। পিজা রুমে ঢুকে গিয়ে বিছানায় বসে গেল। আবরাজ রুমে নেই, সে ওয়াশরুমে। বেরিয়ে এলো 10 মিনিট পরে। এসে কোনো দিকে না তাকিয়ে লাগেজ বের করলো। আলমারি খুলে সেখান থেকে কয়েক সেট জামা কাপড় নিল। সেটাতে হালকা গোলাপি রঙের টাওয়ালটা একটানে খুলে প্যান্ট পরে নিল। ফিজার ঠোঁট কামড়ে ধরে অন্যদিকে তাকিয়ে রইল। নির্লজ্জ বেহায়াপনার একটা সীমা থাকা জরুরি, যা এই পুরুষের মধ্যে বিরল।
ফিজা যখন আবরাজের দিকে তাকালো তখন দেখলো আবরাজ শার্টও পরে নিয়েছে, চুল ঠিকঠাক করে পারফিউম দিচ্ছে। ফিজা বুঝে না কোথায় যাচ্ছে আবরাজ, কেনই বা চাচ্ছে। তাকে কিছু বলেও নিয়ে রাখে। ফিজা জিজ্ঞেস করলো, আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ। কোথায়? আগে বলেননি তো। আবরাজের নির্লিপ্ত কণ্ঠে ফিজার বুক দুরু দুরু শুরু হলো। অস্থির লাগে, তবুও নিজেকে সামলে প্রশ্ন করলো। আবরাজ আবারও আগের ন্যায় কণ্ঠে জবাব দিল, গত 4 বছর যেখানে ছিলাম। এভাবে কিভাবে আপনি যেতে পারেন আবরাজ? তাহলে আমায় ভালোবাসেন না? আবরাজ একটু আগে পরিহিত শার্টের বোতামগুলো খুলতে খুলতে এগিয়ে আসে ফিজার দিকে। এরপর মেয়েটার শরীরের উপর উঠে হাত চেপে ধরল বিছানার সাথে। ফিজা চমকে উঠল, তার অন্তরাত্মা কাঁপে। এই মুহূর্তে কিছু করবে নাকি আবরাজ? এতটা পাষাণ নয় আবরাজ, তবুও মেয়েটা ভয়ে আছে। এই মুহূর্তে কিছু করলে তাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। আবরাজ ফিজার ভাবনার মাঝে কপালে চুমু খেল। একদম শান্ত নিস্তেজ গলায় ডাকল, সুগন্ধি ফুল। ফিজা কথা বলতে পারে না, তার গলা কাঁপছে। এতটা আবেগী আবরাজকে সে কখনো দেখেনি। এভাবে একদমই মানাচ্ছে না তার অসভ্য পাষণ্ড আবরাজ খানকে। ফিজা আবরাজের চোখের দিকে তাকিয়ে আবরাজ বউয়ের দেহটা নিজের উন্মুক্ত লোমহীন বক্ষে চেপে ধরল। আচমকাই এমন ঘটনায় একটু হকচকিয়ে গেল ফিজা। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে বউকে নিজের সাথে ধরে রইল। ঘনিষ্ঠতা বাড়তেই ফিজার মনটা কেমন করে উঠল। কিছু হারিয়ে যাওয়ার বেদনা যেন বুকটা বড্ড ফাঁকা মনে হলো। আবরাজ এরই মধ্যে বলে উঠল, তোমায় কষ্ট দেওয়া প্রতিটি মানুষকে এটার মূল্য দিতে হবে সুগন্ধি ফুল। নিস্তব্ধ পরিবেশটা ফিজার নিকট বড্ড ভয়ঙ্কর লাগলো। সাথে সাথে আবরাজের পিঠে হাত রাখলো, আঁকড়ে ধরল নিজের সাথে। অসহায় কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? আপনি এমন কেন বলছেন? কি হয়েছে আমার? আবরাজ চোখ বন্ধ করে ডোক গিলে নিল। নিজেকে সামলে নিয়ে জড়িয়ে ধরা অবস্থায় বউয়ের চুলের বাজে মুখ গুজে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিল। মোলায়েম স্বরেই বলল, একা থাকা যায় না তো। খুব তাড়াতাড়ি আবরাজ খান তার সুগন্ধি ফুলের কাছে ব্যাক করবে। আবরাজ খানের সুগন্ধি ফুল। ফিজা আবরাজের কথায় না হেসে পারল না। কী সব অদ্ভুত কথাবার্তা! ঘুরে ফিরে সব এক জায়গায় চলে আসে। আবরাজ বউকে স্বাভাবিক হতে দেখে বলে, যেতে হবে, 10টায় ফ্লাইট, অপেক্ষা করে থাকবো। ফিজা চোখ বন্ধরত অবস্থায় বলে। আবরাজ বউকে ছেড়ে দিয়ে আবার ঠোঁট ছুঁয়ে দেয় বউয়ের কপালে, ফোলা গালে। অসুস্থতার জন্য মুখের অবস্থা করুন। আবরাজের ভালো লাগে। চিকনা শরীর হঠাৎ একটু পরিবর্তন আসা শুরু করেছিল মাত্র। হয়তো মাতৃত্বের ছোঁয়া লেগেছিল বলে, কিন্তু সর্বশেষে সেটা আর কপালে সইল না। আবরাজ সব ভাবনা বাদ দিয়ে বলল, আমার জন্য। ফিজা মৃদু হেসে মাথা নাড়ালো। বুকের ভিতর রক্তক্ষরণ, অথচ মুখে হাসি নিয়ে বিদায় দিতে হচ্ছে অপ্রিয় থেকে প্রিয় হওয়ার সেই ব্যক্তিগত পুরুষটাকে। আবরাজের লাগেজটা এসে সাব্বির বাহির থেকে নিয়ে গেল। ফিজা আবরাজের পেছন আসতে নিতেই আবরাজ বলে উঠল, একদম নড়বে না, নিচে একদমই যাবা না। আম্মু নয়তো মেহেরিন থাকবে সাথে, কিছু প্রয়োজন হলে তাদের বলবে, নয়তো সার্ভেন্ট ডাকবে। নেক্সট টাইম তোমাকে নিয়ে কোনো রিস্ক আমি নিতে রাজি নই। ফিজা আবার বিছানায় বসে গেল। আবরাজ শেষবারের মতো বইয়ের কপালে আবারও চুমু খেল। এরপর হাসি হাসি বদনখানি নিয়ে কক্ষ ত্যাগ করল। ফিজা ফ্যাল করে শুধু তাকিয়ে রইল। অনেক রাত হয়েছে, সবার খাওয়া দাওয়া শেষ। সব দিক গুছিয়ে ইলা বেগম ফিজার রুমে এলো। খাবার দিয়েছিল, তারপর আসা হয়নি। এখন এসে দেখলো মেহেরিন বসে আছে। ইলা বেগম অবাক হলো, মেহেরিন রুমে না গিয়ে এখানে বসে? আব্রাহামের সাথে আবার ঝামেলা হলো নাকি? কে জানে। যদিও আব্রাহাম মেহেরিন দুজনেই শান্ত, তারপরও আব্রাহাম আবার রাগীও বটে। তিনি মেহেরিনের সাথে কথা বলে বুঝতে পারলেন আসলে তেমন কোনো ব্যাপার নেই। মেহেরিন বোনের সাথে থাকতে এসেছে। এক পর্যায়ে মেহেরিন বলে উঠল, আন্টি আমি থাকি আপুর সাথে। ইলা বেগম মৃদু হেসে বলে উঠল, তার কোনো দরকার নাই, আমি থাকছি, তুমি যাও। মেহেরিনের কিছু বলার মতো মেয়ে নয়, চুপচাপে বেরিয়ে এলো। পেছনের শাশুড়ি বউয়ের আড্ডার আওয়াজ বলছে দুজনের মধ্যে ভালোই সম্পর্ক রয়েছে। মেহেরিন রুমে এসে লাইট অফ দেখল, ড্রিম লাইটও বন্ধ, কিছু দেখা যাচ্ছে না। হাতেও মোবাইল নেই। সে দরজার হাতরে কোনো রকম এলো একটু। রুমের মধ্যখানে এসে মেহেরিন শক্তপোক্ত কিছুর সাথে খুব জোরেই ধাক্কা খেল। মেহেরিন চমকে ওঠে। ভূতের ভয় আগে থেকেই রয়েছে মেয়েটার। সেক্ষেত্রে চোখ বন্ধ করে কান চেপে ধরে বলতে লাগলো, আব্রাহাম, ভূত ভূত। এই চুপ, বেয়াদব মেয়ে, জাস্ট স্টপ স্টুপিড মেয়ে। মেহেরিন তখনও বলে যাচ্ছিল। আব্রাহামের দমক খেয়ে চুপসে গেল বেচারি। আব্রাহাম লাইট অফ করে রাগী চোখে মেহেরিনের দিকে তাকালো। মেহেরিন লজ্জায় মাথা নত করে নেয়।
আব্রাহাম ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে উঠল, কোথায় গিয়েছিলে তুমি? রাত কটা বাজে দেখেছ? মানে আপুর, মেহেরিন মিনমিন করে বলতে যাচ্ছিল, তখন আবার আব্রাহাম দমকে বলে উঠল, এই তোতলামো না একদম, ডিরেক্ট কথা বলবা। সহজ সরল মানুষ যেমন সব কিছু স্বাভাবিকভাবে নেয়, আবার কিছু কথা খুব গভীরে দাগ কাটে তাদের মনে। আব্রাহামের ধমকের প্রতিটা কথায় হঠাৎ করে মেহেরিনের মনটা খারাপ হয়ে যায়। কিছু না বলে গিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ল গুটিসুটি মেরে। আব্রাহাম রাগ আরও বাড়ল বই কমল না। দরজা বন্ধ করে এলো ঠাস করে। এরপর লাইট অফ করে সোফায় গিয়ে শুয়ে পড়ল। মেহেরিনের এবার কান্নাই পেয়ে যায়। আব্রাহাম কি কোনোভাবে তাকে মনের বিরুদ্ধে গিয়ে বিয়েটা করেছে, যার জন্য সে এখন বিরক্ত তার উপর? আবরাজ দাঁড়িয়ে আছে বিশাল রাজপ্রাসাদের ন্যায় দেখতে বাড়িটার সামনে। গেট থেকে শুরু করে গার্ড দিয়ে পুরো বাড়িটা ঘিরে আছে। এই বাড়িটাতে এক সময় তার রাজত্ব চলত, সেও থাকতো এখানে, কিন্তু সময়ের সাথে সাথে সে নিজেকে যথাসাধ্য এটা থেকে দূরে নিয়ে এলো। ছোট একটা শোক নিয়ে বাঁধল, স্বপ্ন দেখলো, বিয়ে করা স্ত্রীকে নিয়ে সংসারও করলো, তবে খুব বেশি দিন নয়, এটাও শেষ করে দিল। এসব তোর তার বাহাতের খেল তৈরি করা, কিন্তু তার সন্তান, এটা সে কীভাবে মেনে নিবে, প্রশ্রয় দিবে? কখনোই না। প্রয়োজনে আবারও আগের রূপে ফিরবে আবরাজ খান, তবুও সন্তান হত্যার বিচার সে নিজে করবে। গাড়ি থেকে নামার আগেই জন আবরাজের হাত ধরল। এই প্রথম আবরাজের কোনো কাজে সে অমত পোষণ করল। ভয় পেল, বাধা দিল, বলল, স্যার আরও একবার ভাবুন, এখানে যাওয়া মানে আপনি আগের অবস্থানে ফিরে যাওয়া, প্রয়োজনে সেটাই হবে। কথাটা বলে আবরাজ জনের হাত ছাড়িয়ে নিল। রোলস রয়েলস কারটা থেকে নেমে সে গেটের দিকে এগিয়ে এলো। আস্তে আস্তে গায়ের ব্লেজারটা খুলতে শুরু করলো। গার্ড কজন সামনে এলো। আবরাজ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাতেই সবাই সরে দাঁড়ালো। একটা সময় এই আবরাজ খানের কথাতেই উঠতে বসতো তারা। পুরনো খাতিরে শুধু বলল, ইউ উইল বি ফাইন, গো ব্যাক টু গুড, ডোন্ট স্টপ মি। ব্যাস এটুকু কথাই। গার্ড মাথা নিচু করে নিল। আবরাজ ব্লেজারটা হাতের বাজে নিয়ে হাঁটা দৌড়ল বাড়ির ভিতরের উদ্দেশ্যে। গার্ড পিছন থেকে কাউকে কল দিল সাথে সাথে। বাড়ির ভিতরে রয়েছে 7 থেকে 8 জন সার্ভেন্ট। আবরাজকে দেখে সবাই হতভম্ব হয়ে একে অপরের দিকে চাওয়াচাই করে। সাথে সাথে সবাই দৌড়াদৌড়ি করে কিচেনের দিকে ছুটল। আবরাজ গিয়ে তুলতুলে নরম গদির সোফায় আয়েশ করে বসল। সার্ভেন্ট সবাই পেরিয়ে এলো মনে হয় 2 মিনিটের মাথায়। সবার হাতেই রয়েছে কিছু না কিছু, হট কফি, কুল ড্রিঙ্কস, শরবত, কারো হাতে বা টাওয়াল, কেউ বা পানির গ্লাস। আবরাজ সেদিকে একবারও তাকালো না। নিজের হাতের ফোনটায় দৃষ্টি স্থির রেখে জিজ্ঞেস করলো, হোয়ার ইজ ট্রিনা? ম্যাম ইজ ইন দ্য গেম রুম স্যার, একজন সার্ভেন্ট বলল। আবরাজ সাথে সাথে উঠে দাঁড়ালো। দোতলার সিঁড়ির সাথে তাদের গেম রুম। মুখস্থ আবরাজের এই বাড়ির প্রতিটি কোণা। হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। কাছের দরজাটা ঠেলে নিঃশব্দে ভিতরে প্রবেশ করে কোনো দিকে না তাকিয়ে দেওয়ালের সাথে সেট করা সোফায় ছুঁড়ে ফেলে দিল হাতের ব্লেজারটা। সাদা শার্টটার হাতা ফোল্ড করতে করতে একদম গিয়ে বিলিয়ার্ড টেবিলের সামনে দাঁড়ালো। ট্রিনা কিউ স্টিক দিয়ে সবেমাত্র একটা বল ফেলতে যাচ্ছিল পকেটে, তখনই আচমকা কেউ সামনে চলে আসে। চমকে উঠল সে। মনোযোগ বিচ্ছিন্ন হলো। বলটা গড়িয়ে গিয়ে বিলিয়ার্ড টেবিলের সামনে দাঁড়ানো ব্যক্তিটার বরাবর সামনে স্টপ হলো। ট্রিনা বিরক্তি হয়ে নিচের দিকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বিরক্তি প্রকাশ করে বলে উঠল, হু আর ইউ? ইটস মি, আবরাজ খান। ট্রিনা কল্পনাও করেনি, কখনো ভাবনায়ও আসেনি এটা আবরাজ হবে। ভেবেছিল খুব বেশি হলে জুনাইদ হবে, নয়তো কোনো গার্ড। কিন্তু আবরাজ গম্ভীর রাশভারী কণ্ঠে মেয়েটার অন্তরাত্মা কেঁপে উঠল। কিউ স্টিকটা হাত থেকে টেবিলে গড়িয়ে পড়ল। ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চোখে অবিশ্বাস করতে পারল না। অস্পষ্ট মুখ দিয়ে বেরিয়ে এলো, আবরাজ? ইয়েস। আবরাজ ঠোঁট চেপে ধরে অদ্ভুত করে হাসল। ট্রিনার শরীরের প্রতিটা লোমকূপ শিরশিরানি হলো। সে নিজেকে যথাসাধ্য সামনে রাখার চেষ্টা করে। আবরাজ নিশ্চয়ই জানে না তার বউকে স্লো পয়জন দেওয়া হয়েছে। অবশ্য এটা জানার কথাও না, না জানার জন্যই তো এই পন্থা অবলম্বন সে করেছে। তবে কি অন্য কোনো কারণ? সে নিজেকে স্বাভাবিক দেখে জিজ্ঞেস করল, তুমি এখানে? আসতে তো হতোই। তার পাগল মন আবরাজ খানের একটু আহ্লাদে স্বরে গলে গেল। বেশ আগ্রহ নিয়ে সে বলে উঠল, আমি জানতাম আবরাজ তুমি ওই মেয়েতে বেশি দিন আটকাবে না। আবরাজ ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ঝুলিয়ে দৃঢ় পায়ে এগিয়ে এলো। ট্রিনা দ্রুত পা ফেলে বিলিয়ার্ড টেবিলের মাঝামাঝি এসে আবরাজের কোমর জড়িয়ে ধরে।
নেশাতুর ভঙ্গিতে এক হাত ছুঁয়ে দিল পুরুষটার উন্মুক্ত বুকে। আবরাজ চোখ বন্ধ করল। তার সোয়াল অনুমান করা গেলে খুব কঠিন। ত্রিনাকে সে দ্রুত নিজে থেকে ছাড়িয়ে নিল। হাতে একটা আলগোছে ধরে বলল, এখানে না। ত্রিনা অস্থির। বহুদিন হয় সে পুরুষের ছোঁয়া পাচ্ছে না। জুনাইদ নেই, তার উপর মিস্টার জি তাকে বাহিরে যেতে দিচ্ছে না। এক প্রকার আটকেই রেখেছে তাকে, অসুস্থতার নাম করে। তাই বাহিরে যাওয়ার সুযোগ সে হাতছাড়া করল না। তাছাড়া আবরাজ খানের মতিগতি কখন আবার ঘুরে যায় তার তো ঠিক নেই। একবারের জন্য হলেও তার এই পুরুষটাকে চাই। যেখানে আবরাজ খান নিজে তাকে সঙ্গ দিতে এসেছে, সেখানে এই সুযোগটা হাতছাড়া করার মানেই হয় না। কেউ বলতে পারে হয়তো এটাকে সে কাজে লাগিয়ে আবরাজ খানকে আজীবনের জন্য নিজের করতে পারে। চালাক নারী বুঝলই না আবরাজ কেন এলো। কিছুই মেয়েটার মাথায় এলো না। আবরাজের হাত টেনে ধরে বেরিয়ে এলো। আবরাজ বাঁকা হাসল। মেয়েটা আসলেই পাগল। তার অস্তিত্বকে মেরেও কি অবলীলায় তার সাথে কথা বলছে, বাহিরে যাচ্ছে। একটু ভয়ও হচ্ছে না, ভাবছেও না কিছু। গাড়ির নিকটে আসার আগেই গেটে তাদের আটকে দিল গার্ড। আবরাজ তৎক্ষণাৎই জনকে ব্লুটুথের সাহায্যে সচেতন করল। ট্রেনে একজন গার্ডকে ততক্ষণে থাপ্পড়ও মেরে দিয়েছে। তারই বাবার খেয়ে আবার তারও সাথে গাড় উঁচু করে কথা হচ্ছে। মেয়েটা সহ্য হলো না। সামান্য এই ব্যাপারে মেয়েটাকে কতটা টেম্পারেট। আবরাজ ঠোঁট কামড়ে ধরে প্যান্টের পকেটে হাত গুজে এগিয়ে এলো। তারপর নিজ দায়িত্বে বেরিয়ে এলো ত্রিনাকে নিয়ে। গাড়ি পাকা। ত্রিনা চোখ মুখ কুঁচকে বিরক্তি প্রকাশ করলো। আবরাজ ড্রাইভিং করবে, তাহলে তো গাড়িতে কিছু করা যাবে না, অপেক্ষা করতে হবে। ত্রিনা অন্য সকল বিষয়ে অধৈর্য হলেও আবরাজ খানের জন্য সে ধৈর্য ধরে সব করতে রাজি। চুপচাপ বসে গেল গাড়িতে। আবরাজ গাড়ির চাবি ঘোরালো। চোখে কালো সানগ্লাসটা পরে স্টিয়ারিং ধরল। আবরাজের প্রতিটি কাজে ত্রিনা আকর্ষিত হয়। আবরাজ খানের প্রতি তার দুর্বলতা এটাই প্রমাণ করে সেই পুরুষটার জন্য সব করতে রাজি। ফিজার মন খারাপ, শরীরও দুর্বল, তবুও সারাদিন অপেক্ষা করে আবরাজ একটা কল দিবে। ঘুমানো পর্যন্ত না মেয়েটা কল মিস হবে ভেবে। মেহেরিনও সাথেই আছে, চলে যাবে মেয়েটা। আজ সারাদিন বোনের সাথে ছিল সে। আব্রাহাম গত রাতের পর আর খোঁজ করেননি মেহেরিনের। এতে আরও অভিমান জমেছে মেয়েটার মনে। ফিজা বোনকে যাওয়ার ব্যাপারে কিছু বলে না, বলার অধিকারও নেই। এখন তো শুধু মেহেরিন তার বোন না, এবারের বউ, যা ইচ্ছে করতেই পারে। তবে মন খারাপ দেখে মেহেরিনকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? আপুকে বল। কিছু না আপু। ভাবনায় বিভোর থাকা মেহেরিন অপ্রস্তুত হয়ে সাথে সাথে জবাব দিল। কথার টোন কেমন যেন লাগলো ফিজার। বোন তার সহজে মন খারাপ করে না, চুপচাপই থাকে, তবে মলিন হয় না। বিচক্ষণ রমণী ফিজাকে ছোট থেকে বোনকে চিনে। তাচ্ছিল্য হেসে বলে উঠল, আপুকে মিথ্যে বলতে শিখে গেছিস এখন? আপু, উনি উনি আমায় মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেননি তো? জানো, একটু কিছু হলেই না কেমন রাগ দেখায়। সহজ সরল তো মেহেরিন, একদম সাদাসিধা টাইপ। যেখানে ফিজা 4 বছর হাজব্যান্ডের অবহেলা পেয়েও কখনো মুখ ফুটে কাউকে কিছুই বলেনি, সেখানে মেহেরিন বিয়ের 1 সপ্তাহের মাথায় বোনের সাথে কত সুন্দর করে কথা বলছে। এমন সহজ সরল বোনের অসহায় কণ্ঠ ফিজার বুকে বিঁধল। বোনের মাথায় হাত বুলিয়ে দিল, বলল, তেমন কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে সব, চিন্তা করিস না। আব্রাহাম ভালো ছেলে। বোনকে বলে তো দিল, তবে সে নিজেও চিন্তিত হলো এ ব্যাপারে। সত্যিই তো ভাবার বিষয়, জোর করে বিয়ে করে এখন তারই বোনের সাথে রাগ দেখায়। সবেমাত্র হাত রেখেছিল পুরুষটার শক্ত পোক্ত লম্বা চওড়া লোমহীন বক্ষে। সাথে সাথে তীব্র যন্ত্রণা উদয়ের জর্জরিত হলো। চোখ দুটো বেশ বড় বড় আকৃতি ধারণ করলো। হিঁচকি উঠল একবার। পরপরে 2-3 কদম পিছিয়ে গেল রমণী, অবাক হয়ে সামনের পুরুষটার দিকে তাকিয়ে। নিজের হাতটা চোখের সামনে ধরল। হতবিহ্বল দৃষ্টিতে, দুর্বল দৃষ্টিতে তাকিয়ে মেয়েটা। সামনের পুরুষের চোখে মুখে আনন্দ। তার সন্তান হত্যার প্রতিশোধ নিতে সে সক্ষম। সে মার্ডার করেছে, তবে আজকের মতো শান্তি বুকে কখনোই আসেনি। নিজের অস্তিত্ব দুনিয়া দেখার আগেই তার থেকে কেড়ে নেওয়া হয়েছে। সে অনুভব করতে পারেনি, ছুঁতে পারেনি। ভাগ্যের জোরে অর্ধাঙ্গিনী বেঁচে গেল, তবুও সন্তান হত্যার প্রতিশোধের আগুন যে নেবার নয়। তার জীবন থেকে 4টা বছর নিয়ে গেল। প্রাণে মারতে চাইল, 1টা বছর কমায় রাখল। ড্রাগসে স্মাগলিং, যত রকম বেআইনি কাজ আছে তাকে দিয়ে সেরে নেওয়া হলো। যদিও এসব নিয়ে তার কোনো আক্ষেপ নেই, কিন্তু এত ছাড় দেওয়ার পরেও সে কী পেল? নিজের অস্তিত্বটা পর্যন্ত কেড়ে নিল, যা শুরু হওয়ার আগেই শেষ করে দিল। একটা ছোট হার্টবিট হওয়া মাত্রই দুমড়ে মুচড়ে নীরবে নিভিয়ে দেওয়া হলো।
মায়ের মাতৃত্বের স্বাদ উপভোগ করার আগেই সমাপ্ত করে দিল। বাবা হওয়ার সংবাদ সে পেলই না, উপভোগই করতে পারল না, তার আগেই সব শেষ। একটা কোল খালি করে দিল। যাদের কষ্ট দিল তাদের তো কোনো দোষ নেই, তাহলে সে কি করে এটা মানবে? পাপ তো বহুই করলো, এবার না হয় আরও একটু করে নেওয়া যাক। গার্ডকে ইশারা করে বলে উঠল, এই বডিটা এতটা টুকরো করবে? ঠিক যতটা টুকরো হলে শুয়ে দেখা অসম্ভব, যেমনটা আমি পারিনি আমার সন্তানকে শুয়ে দেখতে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে সুগন্ধি ফুল, লিখেছেন জান্নাত সুলতানা। এটা গল্পের ৬ষ্ঠ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।